হাই হ্যালো গুড মর্নিং সবাইকে। আজকে আমরা আবার একটা নতুন জায়গায় বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হুগলি খানাকুলে একটি সতীপীঠ আছে, রত্নাবলী মায়ের মন্দির, এছাড়া ঘণ্টেশ্বর মহাদেব আর রাজা রামমোহন রায়ের জন্মস্থান, এগুলো সবই আছে। তো আমরা বেরিয়ে পড়েছি আবার আজকে। এখান থেকে বৈদ্যবাড়ি থেকে টোটো করে যাবো শেওড়াফুলি স্টেশন, সেখান থেকে শেওড়াফুলি তারকেশ্বর লোকাল ধরে আমরা যাব তারকেশ্বর থেকে নেমে তারপর বাস বা ট্রেকার যাই হোক কিছু ধরে খানাকুলের উদ্দেশ্যে রওনা হবো। যাই ধরবো সেগুলো দেখাবো, ঠিক আছে? তাহলে আপনারা দেখতে থাকুন। রওনা দিই আমরা শেওড়াফুলি স্টেশনের উদ্দেশ্যে, দেখি টোটো ধরে যাই, দেখতে থাকুন। শেওড়াফুলি স্টেশনে আমরা এসে পৌঁছে গেছি। এখন 8টা 10 বাজছে। এখনও 8টা 5-এ গোঘাট লোকাল ছিল, কিন্তু গোঘাট লোকাল এখনও এসে পৌঁছায়নি, লেট আছে। স্টেশনে ভালোই ভিড় আছে। গোঘাট লোকালটা আসুক, দেখা যাক। গোঘাট লোকাল ধরে আমরা তারকেশ্বর পৌঁছাবো। তারকেশ্বর পৌঁছে তারপরে কোথায় কী পাওয়া যায় না পাওয়া যায় ট্রেকার বাস দেখাচ্ছি, চল দেখতে থাকো। অবশেষে 35 কিলোমিটার দূরত্ব শেওড়াফুলি থেকে অতিক্রম করে আমরা তারকেশ্বর স্টেশনে এসে পৌঁছলাম। এবার তারকেশ্বরের ওভারব্রিজের উপর দিয়ে আমরা ওইদিকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। দেখা যাক বাস ট্রেকার কী পাওয়া যায়। খানাকুলের যেটা যাবে সেটা আমরা যেতে হবে, দেখা যাক। দেখি বাইরে বেরোই স্টেশন থেকে, তারপরে যেটা পাবো দেখাচ্ছি, চলুন। তারকেশ্বর ওভারব্রিজ দিয়ে এদিকে বেরিয়ে এবার এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড সামনেই। ওইখানে বাস আছে, অটো আছে, ট্রেকার আছে। এবার কোনটা কী পাওয়া যায় যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে। তারকেশ্বর থেকে আমরা দিঘুইঘাটগামী বাসে চেপে বসলাম। আমাদের নামতে হবে কলেজ মোড় বাস স্ট্যান্ডে, সেখানেই গোপীনাথজির মন্দির। মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে। আর বাস ভাড়া নিল 30 টাকা মতন। বাস মোটামুটি ফাঁকাই আছে, রাস্তাঘাটও যথেষ্ট সুন্দর। দেখা যাক এবার কতটা কি সময় লাগে, চলুন সেখানে গিয়ে তারপর দেখাচ্ছি। নামলাম আমরা কলেজ মোড়, গোপীনাথজির মন্দির। এখানে নেবেই এই পাশ দিয়ে একটুখানি যেতে হবে। তা 1 ঘন্টা মতন সময় লাগলো, 1 ঘন্টা 10 মিনিট মতন বাসে সময় লেগেছে। এখন 10:30 মতন বাজে। এবার আমরা যাই, এপাশে এই রাস্তা আছে, রাস্তা দিয়ে আমরা সোজা মন্দিরের দিকে যাব। চলুন দেখতে থাকুন। গোপীনাথজির মন্দিরের প্রবেশপথে বাঁদিকে রয়েছে রাসমঞ্চ, আর রাসমঞ্চ থেকে খানিকটা এগিয়ে গেলেই এইখানে সামনে দেখা যায় দোলমঞ্চ। দোল পূর্ণিমার সময় এখানে রাধাবল্লভজির মূর্তি নিয়ে এসে দোল উৎসব পালন করা হয়। ঠিক এর উল্টো দিকেই সিংহদ্বার রয়েছে গোপীনাথজির মন্দিরে প্রবেশ করে। এখান দিয়েই প্রবেশ করে গোপীনাথজির মন্দিরে আমরা যেতে পারি, চলুন। গোপীনাথজির মন্দিরের রাস্তা আমরা প্রবেশ করছি। শান্ত একটি পরিবেশের মধ্যে
মন্দিরে প্রবেশ করতে করতেই ডান দিকে একটি দিঘির মতন রয়েছে, পুকুরের মতন। এইটা খুব পবিত্র দিঘি মানা হয়। এখানে স্নান করে গোপীনাথজির পুজো দিলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় বলে লোকের বিশ্বাস। এখানে ঘাট করা রয়েছে, এই ঘাটেতে স্নান করা হয়। এই হচ্ছে গোপীনাথজির মন্দির। কথিত আছে দ্বাপর যুগে কৃষ্ণ সখা শ্রীরাম পঞ্চদশ শতকে মানুষের রূপে এখানে জন্মগ্রহণ করেছিলেন। অভিরাম গোস্বামীর নামে এই অভিরাম গোস্বামী এখানে ওই গোপীনাথজির মন্দিরটিতে মূর্তি প্রতিষ্ঠা করেন। এখানে মদন মোহনের মূর্তি আছে, বলরাম মূর্তি আছে, এছাড়া অভিরাম গোস্বামীজির মূর্তিও আছে। খুব সুন্দর একটি মন্দিরটির কাজ। একটা বড় নাট মন্দিরও আছে এখানে সামনে। পুরোনো দিনের নাট মন্দির, সুন্দর বহু পিলার যুক্ত পরিবর্গার নাট মন্দির আর অন্য কোথাও দেখা যায় না। মন্দিরের ঢুকতেই এখানে নাট মন্দিরটি খুব সুন্দর, 38টি পিলার যুক্ত পরিবর্গার নাট মন্দির। আর অন্য কোথাও এরকম ধরনের নাট মন্দির দেখতে পাওয়া যায় না। বিশাল বড় নাট মন্দির। নাট মন্দির পেরিয়ে যদি আমরা এগিয়ে যাই, সেখানে গোপীনাথজির মন্দির রয়েছে। গোপীনাথজির বিগ্রহ। গোপীনাথজির মূর্তি, একদিকে বলরাম আর একদিকে অভিরাম গোস্বামী। জয় বাবা গোপীনাথ। গোপীনাথজির মন্দিরের সিংহদ্বার থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে যদি আমরা যাই, বাঁদিক দিয়ে গেলেই আমরা দেখতে পাবো রয়েছে আরও একটি মন্দির, রাধা বল্লভজির মন্দির। এটি আদি গোপীনাথ মন্দিরও বলা হয়। এই আদি গোপীনাথ মন্দির এখানে আগে মানে প্রথমে গোপীনাথজির মূর্তি এখানেই স্থাপন করা হয়েছিল, পরবর্তীকালে নতুন মন্দিরটিতে প্রতিষ্ঠা করা হয়। অভিরাম গোস্বামী এখানেই প্রথম স্থাপন করেছিলেন। এখান দিয়ে প্রবেশ করছি ভেতরে। এই হলো রাধা বল্লভজির মন্দির। মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার কাজ রয়েছে। খুব সুন্দর মন্দির এবং খুব বড় এবং এলাকা জুড়ে শান্তশিষ্ট একদম পরিবেশের মধ্যে। কাজগুলো অপূর্ব সুন্দর। রাধা বল্লভজির মন্দির। জয় রাধা বল্লভজি। গায়ে টেরাকোটার কাজ অপূর্ব অপূর্ব সুন্দর। রাধা বল্লভজির মন্দির। জয় রাধা বল্লভজি। অপূর্ব কারুকার্য, সারা দেয়াল জুড়ে টেরাকোটার শিল্প। খুব সুন্দর, মন ভরে যাবে দেখলে। এইখানে আরো একটি দেখার জিনিস হলো এই বকুল গাছটি। এইখানেই অভিরাম গোস্বামীজি গোপাল প্রতিষ্ঠিত করেছিলেন। 500 বছরের পুরনো বকুল গাছ। এর বিশেষত্ব হচ্ছে সারা বছর ধরে এতে ফুল দেখা যায়, কিন্তু ফল দেখতে পাওয়া যায় না।
500 বছরের পুরনো বকুল গাছ। ঠিক সিংহদ্বার যে আছে গোপীনাথজির মন্দিরে তার ঠিক পাশেই, বাম পাশে। চলুন এবার অন্যদিকে দেখা যাক। গোপীনাথ মন্দিরে আমরা প্রসাদের জন্য কুপন কেটে নিলাম, 100 টাকা করে কুপন। ভোগের সময়, ভোগ 1টার সময় ভগবানের ভোগ হয়, তারপরে 1:30টা থেকে খাওয়ানো শুরু করে। তো আমরা আজকে এখানেই খাবো। কুপনটা কেটে নিলাম, নিয়ে আমরা এবার ওই ঘণ্টেশ্বর মহাদেব এবং সতনাবলী সতীপীঠটা ঘুরে আসি, তারপরে এসে ভোগে খেতে যাব। ভোগ খাবো যখন, তখন নিশ্চয়ই দেখাবো। সবাই দেখতে থাকুন, সঙ্গে চলুন। গোপীনাথজির মন্দির থেকে আমরা উঠলাম এই টোটো করে, এবার যাচ্ছি ঘণ্টেশ্বর মহাদেবের উদ্দেশ্যে। 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার মতো রাস্তা। মানে রত্নাবলী শক্তিপীঠও আছে। চলুন দেখাচ্ছি। অবশেষে আমরা এসে উপস্থিত হলাম ঘণ্টেশ্বর শিব মহাদেব মন্দিরে। সুউচ্চ মন্দির, সাজানো গোছানো। এখানে তুলসী মঞ্চ আছে 4টি। ঘণ্টেশ্বর মহাদেব শিবের ঢুকতেই এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে। রাধাকৃষ্ণ মন্দির থেকে এদিকে ঢুকলে বাঁদিকে একটি নাট মন্দির সুন্দরভাবে রয়েছে। নাট মন্দিরের ওপরে এখানে দক্ষযজ্ঞের সমস্ত কাহিনী বর্ণনা করা রয়েছে। এছাড়া শিবের বিষপান পর্যন্ত সেগুলো ছবির আকারে, গল্পের আকারে লেখা রয়েছে সুন্দরভাবে নাট মন্দির। নাট মন্দির থেকে সামনে এগুলোই ঘণ্টেশ্বর মহাদেব। ঘণ্টেশ্বর মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি। এই ঠাকুরমশাই আমাদের পুজো করালো। অতীশ ঠাকুর এনার নাম, এনার বাবার নাম ধনঞ্জয় ঠাকুর। ভালোভাবে পুজো করিয়েছেন এই বাবা ঘণ্টেশ্বর। ঘণ্টেশ্বর মহাদেব দর্শনের পর আমরা বাইরে বেরিয়ে এখানে পাবো মা অন্নপূর্ণা মন্দির। প্রতি পূর্ণিমায় অন্নপূর্ণা দেবীর ভোগ হয় এখানে, সেই ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে। পূর্ণিমায় এখানে পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হয়। জয় মা অন্নপূর্ণা। অন্নপূর্ণা মন্দির দর্শন করার পর আমরা যদি খানিকটা এদিকে যাই, এদিকে আমরা দেখতে পাবো একটি ষষ্ঠী মাতার মন্দির আছে। ষষ্ঠী মাতার মন্দির, ষষ্ঠীর বাস। ষষ্ঠী মাতার মন্দিরের পাশে আবার একটা পীর বাবার মন্দিরও আছে। এবারে থেকে এদিকে যদি আমরা ঘুরি তাহলে এখানে বিশালক্ষী মায়ের মন্দিরও আছে। একই মন্দির চত্বরে সমস্ত মন্দিরগুলি আছে। ঘণ্টেশ্বর শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির, বিশালক্ষী মন্দির, ষষ্ঠী মায়ের মন্দির, প্রতিটি মন্দিরই একটি এই যে বিশাল চত্বর তার মধ্যে।
এখানে বিশালাক্ষী মায়ের মন্দির। জয় মা বিশালাক্ষী। বিশালাক্ষী মন্দিরের পা থেকে বেরিয়েই ঠিক তার বাঁ দিকেই রয়েছে রত্নাবলী মায়ের সতীপীঠ। জয় মা রত্নাবলী। এখানে দেবী সতীর কাঁধ পড়েছিল বলে শোনা যায়। রত্নাবলী মায়ের মন্দির। সমস্ত দেওয়ালেতে যে 51 সতীপীঠে যে দেবীর 51টি অঙ্গের পড়েছিল বিভিন্ন জায়গায়, সেটি সুন্দরভাবে চিত্রিত করা আছে। আমরা যদি কাছ থেকে দেখি কোন কোন জায়গায় কোনটি পড়েছিল, ছবি আঁকা সহ সেই জায়গায় কি নাম এবং কোন জায়গায় পড়েছে সেটি সুন্দরভাবে বর্ণনা করা। ঠাকুরমশাই এসছেন, পুজো শুরু হবে। এখানে দেবী কুমারী রূপে পূজিত হন। শাখা সিঁদুর এখানে কোনো রকম ওই জন্য দেবীর গায়ে দেখা যায় না। জয় মা রত্নাবলী। রত্নাবলী মায়ের মন্দির দর্শন করার পর বিশালাক্ষী মায়ের মন্দির এবং ষষ্ঠী মাতার মন্দির, সব থেকে বড় ঘণ্টেশ্বর বাবার মন্দির দর্শনের পর আমরা এবার এখান থেকে আবার যাব রাজা রামমোহন রায়ের জন্মস্থান দেখতে। টোটো বাইরে দাঁড়িয়ে আছে, চলুন সেই দিকেই যাওয়া যাক। খুব সুন্দরভাবে দর্শন হলো, খুব ভালোভাবে দর্শন হলো, শান্ত নিরিবিলি পরিবেশে ভালোভাবে পুজো হলো। পাশেই এদিকে শ্মশান আছে। রত্নাকর নদীর তীরে এই রত্নাবলী মায়ের মন্দির এবং ঘণ্টেশ্বর শিব মন্দির। জয় বাবা ঘণ্টেশ্বর, জয় মা রত্নাবলী। চলুন এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাই। এখান থেকে আবার যেতে হবে রাজা রামমোহন রায়ের জন্মস্থান। চলুন। এইখান দিয়ে গোপীনাথজিউর মন্দির, আর এই গোপীনাথজিউর মন্দির থেকে এই রাস্তা দিয়ে বেরিয়ে আমরা যদি এইদিকে রাস্তাটা দিয়ে সোজা হাঁটতে থাকি, বেশি দূর নয়, 500 মিটারের মতন হেঁটে গেলেই রাজা রামমোহন রায়ের জন্মস্থান, এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন, সেইটি দেখতে পাবো। সেটা বর্তমানে রাজা রামমোহন মেমোরিয়াল বলে একটি মূর্তি স্থাপন করে দেওয়া হয়েছে। তো চলুন হেঁটেই যাই, একটুখানি দূরত্বেই, টোটো করার প্রয়োজন নেই, হেঁটেই চলে যাব, গিয়ে দেখাচ্ছি সেই জায়গাটি। চলুন যাই, হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। আমরা এসে পৌঁছে গেছি রাধানগরে রাজা রামমোহনের জন্মস্থানে। এখানে রামমোহন স্মৃতিসৌধটি গঠিত হয়েছে। চলুন দেখি রাজা রামমোহন রায় যে স্থানটিতে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটি। এই জায়গাটি সেই জায়গা। এখানকার নকশাটির একটি বিশেষত্ব আছে। এখানে হিন্দু, মুসলিম এবং খ্রিস্ট এই 3 রকম ধর্মেরই
ভিত্তি করে, যেহেতু সর্বধর্ম সমন্বয়ের উপর জোর দিয়েছিলেন, তো সেইটার উপর ভিত্তি করেই এইখানে নকশাটি রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। হিন্দু এবং মুসলিম যে স্থাপত্যের নকশাটি সেটি তৈরি হয়েছিল, কিন্তু আমাদের অর্থের অভাবে এই খ্রিস্টান ধর্মের যে নকশাটি সেটি স্থাপন হতে পারেনি। এইটি হলো রাজা রামমোহন রায় এই স্থানেই জন্ম নিয়েছিলেন। এই সেই জায়গাটি, এখানটি একটি স্মারক করে দেওয়া হয়েছে। এছাড়া এর ভেতরে এখন বর্তমানে লাইব্রেরি করে দেওয়া হয়েছে। অংশ তালিকা এখানে দেওয়া আছে। বইপত্র রাখার জন্য আর ওই পিকচারগুলো আমি রেখেছি। আর আপনার যদি বক্তব্য থাকে রাখবেন, নিয়ে খাতা পেন দিয়ে আছে, লিখবেন একটু, বসুন। এই বাড়িটিতে এখানে যেরকম হিন্দু মন্দিরের নিদর্শন রয়েছে, সেরকম এই জায়গাটিতেও রয়েছে মুসলিম নিদর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরের নকশায় এটি তৈরি হয়েছিল, কিন্তু খ্রিস্টানদের যে নকশাটি করেছিলেন সেটি আর্থিক অভাবের কারণে গঠন করতে পারা যায়নি। চলুন এবার এখান থেকে যাওয়া যাক। ইংল্যান্ডে ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায় মারা গিয়েছিলেন। সেখানে তার যেরকম সমাধিটি রয়েছে তারই একটি অনুকরণ করে এখানে গঠন করা হয়েছে। ঠিক জন্মভিটা, তার জন্মস্থানের ঠিক উল্টো দিকেই এটি গঠন করা হয়েছে। আমরা এসে উপস্থিত হয়েছি রাজা রামমোহন রায়ের বসতবাটিতে, যেটি এখানকার লোকাল লোকে আমবাগান বলে পরিচিত। এইখানেই ওনার ভাইয়ের স্ত্রীর যে সতীদাহর ঘটনার স্মৃতিতে উনি সতীদাহর স্মৃতিবেদী তৈরি করেছিলেন। এই দিকে আছে সেই বেদিটি, সেই বেদির ওপর দাঁড়িয়ে বসেই উনি শপথ করেছিলেন সতীদাহর মতন জঘন্য প্রথাকে উনি বন্ধ করবেন। চলুন আমরা দেখি সেই বেদিটি। সতীদাহ বেদি এটি। এখানে রাজা রামমোহন রায় এই বেদিতে বসেই 1811 সালে প্রথম সতীদাহ প্রথা উচ্ছেদ করার জন্য সংকল্প করেছিলেন। পিছনে একটি রাজা রামমোহন রায়ের মূর্তি রয়েছে। আমরা এইখানে সতীদাহ বেদি দেখছি, এটা দেখলেই কীরকম একটা শিহরণ জাগানো ব্যাপার। এইখানে উনি বসে সতীদাহর মতন একটা জঘন্য প্রথাকে বন্ধ করেছিলেন। এটি ওনার বসতবাটি। এই যে আমবাগান, এই অঞ্চলটি আমবাগান বলে লোকাল লোকেরা জানে। এখানেই ওনার বাড়ি ছিল এবং উনি জন্মগ্রহণ করেছিলেন, রাধানগর। আমবাগান এই ভেতরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব বিরাট বড় একটা এলাকা জুড়ে। এই সমস্ত এলাকাটাতে রামমোহন রায়ের বাড়ি ছিল এখানে। এই সমস্ত এলাকাটা দিয়ে এখন বর্তমানে এখানে আশপাশে পিকনিকের জায়গাও হয়েছে, কিন্তু সমস্ত এই এলাকাটা জুড়ে ওনার বাড়ি ছিল, রাজা রামমোহন রায় বসতবাটি, যেটি বিশাল এলাকা গাছগাছড়ায় পরিপূর্ণ। দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি রাজা রামমোহন রায়ের যে বাড়ি, সেই বাড়ির
ভগ্নাবশেষ। এখন প্রায় ভেঙে চুরে কিছু নেই, যেটুকু অবশিষ্ট আছে সেটুকুই দেখার মতন। এটিই ছিল রামমোহন রায়ের বসত বাড়ি। নাঙ্গলপাড়ায় তার মাতৃনিবাস থেকে বিতাড়িত হয়ে এখানেই বাড়িটি তৈরি করেছিলেন। এই বাড়িতে থাকতেন রামমোহন রায় এবং তার পত্নী উমা দেবী। কলকাতা থেকে মাঝে মাঝে এখানে আসতেন উনি। বাড়িটির মানে কিছুই আর অবশিষ্ট নেই বলতে গেলেই চলে, শুধুমাত্র খুবই ভগ্নাবশেষ একটি অংশ রয়েছে এখানে। সবচেয়ে খারাপ লাগে যে জিনিসটি, এত সুন্দর জিনিসের গায়েতেও সেই নাম লেখা, যা বাঙালির স্বভাব। বাঙালি কেন, সমস্ত মানুষ জাতিরই একটা মানে তারা এই সমস্ত জিনিসের মর্মও বোঝে না। এবং এইসব নবজাগরণের সংস্কারক রামমোহন রায়ের স্মৃতি আজ কীভাবে নষ্ট হতে বসেছে। আজ সবটাই ধ্বংসের পথে। গোপীনাথজি মন্দিরে ভোগ খাওয়ার জায়গায় সবাই বসে পড়েছে। এবারে ভোগ খাওয়া শুরু হবে। হয়েছে এখানে প্রসাদে প্রথমে ভাত আর শাকের তরকারি দিয়ে গেল। ভাত শাকের তরকারি দিয়ে শুরু হয়েছে। শাকের তরকারির পরে এবারে দিয়ে গেল শুক্তো, গরম গরম শুক্তো, বেশ সুস্বাদু। এবার দিয়ে গেল ডাল, মুগের ডাল, এবার দিয়ে গেল আলু পটল পনিরের তরকারি। এবারে দিয়ে গেল ফ্রাইড রাইস আর একটা ভাজা বড়া। প্রচুর খাবার, দারুণ দারুণ, 100 টাকার তুলনায় প্রচুর খাবার। এবার দিয়ে গেল চাটনি, তেঁতুলের চাটনি। শেষ পাতায় আছে পায়েস আর মিষ্টি। প্রচুর খাবার, দারুণ খাবার। জয় গোপীনাথজি জয়। সারাদিনের ঘোরা শেষে পরন্ত বিকেলে গোপীনাথজিকে প্রণাম জানিয়ে এবার বাড়ি ফেরার পালা। আবার এখান থেকে বাস ধরে আমরা যাব তারকেশ্বর স্টেশন। সেখান থেকে ট্রেনে আবার বাড়ি যাব। তো দেখা যাক, ভালোই কাটলো সারাটা দিন। এইভাবে আরও অন্যান্য জায়গার ভিডিও নিয়ে আসবো। পাশে থাকবেন সবাই। ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক করবেন, একটু শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে, নতুন কোনো ধরনের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।